যেটা বললাম যে কৌশলে দাবা খেলার মতো, যে আপনি ওর কোর্টে হচ্ছে ওকে কোণঠাসা করতেছেন, ও আপনার কোণঠাসা, এরকম একটা ব্যাপার। জার্মানি কি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে? এখনো দেয়নি, দিবে না মনে হয়। কারণ হচ্ছে জার্মানির সাথে, জার্মানি ইসরায়েলকে যেভাবে হচ্ছে ইহুদিদেরকে হত্যা করার কারণে তাকে যেভাবে হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে, সেটা থেকে সে এত তাড়াতাড়ি এত দ্রুত বের হতে পারবে বলে মনে হয় না। আমেরিকা এবং ইসরায়েল হামাসকে বিলুপ্ত করার পরিকল্পনা করতেছে। এই মুহূর্তে হামাসের বৈশ্বিক সার্বভৌমত্বের জন্য, মুসলিম উম্মার জন্য টিকে থাকার পরিকল্পনা কেমন হতে পারে? এটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে এখন তারা যেভাবে আগাচ্ছে, যে সেখানে একটা যুদ্ধবিরতি হোক, একটা মানে ইয়া হোক, তারপরে সেখান থেকে, এখন জিনিসটা হচ্ছে কি, এখানে হামাস হচ্ছে কি সশস্ত্র গোষ্ঠী এক জিনিস, আইডিওলজি আর এক জিনিস। পুরো গাজাবাসীর আইডিওলজির মধ্যে তারা ঢুকে আছে। গাজাবাসীদেরকে যদি পুরোপুরি ধ্বংস করতে না পারে, এই যে জেনারেশনের পর জেনারেশন তৈরি হবে, তারা কি এই যে লড়াই, এটাকে ভুলে যাবে? এই লড়াইয়ের যে স্পৃহা, এটা ভুলে যাবে? তাদের মধ্য থেকে আবার নতুন নতুন হচ্ছে সেরকম ভাবে হচ্ছে নেতা তৈরি হবে না? এই যে গ্লোবাল ফ্লোটিলে এগুলো বলা হচ্ছে, এরা পশ্চিমাদের ব্র্যান্ড, কারণ তারা খুব ভালো করেই জানে ইসরায়েল তাদের হত্যা করবে না এবং তাদের বহন করা ত্রাণ কখনোই গাজাতে পৌঁছবে না, এমন কথা বলা হচ্ছে। আদৌ কি গাজাবাসীর কোনো উপকার হবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র হামাস কিভাবে রাজনীতি করবে, নাকি তারা বিলীন হয়ে যাবে? এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এটা বাস্তব, যেটা বলা হচ্ছে যে তারা জানে তারা কখনোই পৌঁছবে না, এটা তারাও জানে, আপনিও জানেন, আমিও জানি। তারা যদি জানে যে তাদের উপরে আক্রমণ করবে না ইসরায়েল, তাদেরকে হত্যা করবে না, এটা জেনে তারা যে ওই পর্যন্ত যাচ্ছে, এটাকে কি আপনি গুরুত্ব হিসেবে দেখছেন না? ওই পর্যন্ত যাওয়ার কারণে এই যে আজকে এই রবিবারে সারা বিশ্বের প্রায় সবগুলো বড় শহরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে। এখন যদি আপনি বলেন যে এই যে লোকগুলো রাস্তায় নেমেছে, তারাও জানে যে তারা রাস্তায় নামার কারণে হচ্ছে ইসরায়েল থামবে না, তাদের এই কথার কোনো ভ্যালু নেই, তারা জানে তাদের দেশের সরকার তাদের উপর আক্রমণ করবে না, এই জন্য তারা রাস্তায় নেমেছে। নামেন না আপনি তো, বা আমি, বা যারা হচ্ছে এতটুকু কেউ সাপোর্ট দেয় না, তারা তো মানে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে সাপোর্ট দিতেও হচ্ছে আগ্রহ বোধ করে না। ও সাপোর্ট দিচ্ছে, সে অন্তত জীবনে বলতে পারবে যে আমি হিস্ট্রিতে রাইট সাইডে ছিলাম, এতটুকু তো সে বলতে পারবে। তার তো হারানোর কিছু নাই। আর যদি সে কিছু পেয়ে যায়, তার এটার মাধ্যমে যদি একটু ধাক্কা লাগে, সেটাই বা কম কিছু। এটাকে আমি সবসময় ওই উদাহরণের মাধ্যমে বুঝাই। সেটা হচ্ছে যে এক বৃদ্ধ তার নাতিকে নিয়ে সাগর পাড়ে গেছে, সাগর থেকে বিশাল বিশাল ঢেউ আসছে, ঢেউয়ে প্রচুর পরিমাণে হচ্ছে পোনা, মানে হচ্ছে ওই যে মাছের ছোট ছোট মানে বাচ্চা আর কি, পোনা তীরে আসছে। যখন ঢেউ চলে যাচ্ছে, ওই পোনাগুলো ওইখানে হচ্ছে মানে ছটফট করে মারা যাচ্ছে। নাতিকে নিয়ে ওই বুড়ো দাদা তারপরে হচ্ছে একটা একটা করে মাছের পোনা হচ্ছে ওই পানিতে ফেলে দিচ্ছে। তো এটা করতেছে, নাতি জিজ্ঞেস করতেছে, দাদা এটা করে লাভ কি? হাজার হাজার পোনা আমরা কয়টা বাঁচাতে পারবো, কি বা হবে এটা করে? তখন দাদা তাকে বলছে যে আমি যদি একটা বাঁচাই, ওই একটা জীবন তো বাঁচালাম। ও পানিতে পড়ার পরে জীবনের কি মূল্য, ওর আনন্দটা কি, সেটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে হয়তো তুমি আমাকে এই প্রশ্নটা করতে না। এখন তার সামর্থ্য এতটুকু, সে এতটুকু করতেছে। এখন সব পারবে না বিধায় সে থেমে থাকবে, তাহলে তো যুদ্ধ করার দরকার ছিল না আপনার। কারণ যুদ্ধ কখনো সমানে সমানে হয় না। এক পক্ষ মনে করে যে আমি শক্তিশালী, আর এক পক্ষ দুর্বল হলেও সে মনে করে যে আমি কৌশলে তার সাথে তার বিরুদ্ধে লড়াই করে যাব। এজন্য গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে আমি হচ্ছে ছোট করে দেখি না। কখনো যদি রাশিয়া এবং ন্যাটো যুদ্ধ হয়, তুরস্ক কি ন্যাটোর সাথে রাশিয়া আক্রমণ করবে? তুরস্ক ন্যাটোর সদস্য যেহেতু, অবশ্যই। লিবিয়া সুদানের বর্তমান অবস্থা কি? এটা আজকের না। সমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েল যাদের আটক করেছিল তাদের সবাইকে কি ছেড়ে দিয়েছে? না, তাদের সবাইকে ছেড়ে দেয়নি। অনেককে নির্যাতন করেছে, অনেককে ছেড়ে দিয়েছে, অনেকে এখনো ছেড়ে দেয়নি। আপনার কি রাশিয়া পুরো ইউক্রেনে আক্রমণ করতে সক্ষমতা আছে? আপনার কি মনে হয়? ভাই কেমন আছেন? প্রথম প্রশ্ন, আরব বা মুসলিম নেতারা যদি সত্যি করেই তারা চাইতো গাজা যুদ্ধ বন্ধ করার জন্য, তাহলে কি এই যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল কিনা? আপনি কি মনে করেন, প্লিজ বলবেন। যদি তারা একত্র হতে পারতো তাহলে বন্ধ করা সম্ভব, কিন্তু সমস্যা হচ্ছে তারা একত্র হতে পারছে না। এখানেই হচ্ছে বড় সমস্যা। ইসরায়েল আমেরিকার সম্পর্ক নিয়ে প্রায় কনফিউশনে ভুগি। মাঝে মাঝে মনে হয় আমেরিকার ডিপ স্টেট ইসরায়েলের কাছে জিম্মি, আবার কখনো মনে হয় ইউরোপ এবং আমেরিকা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে তাদের পূর্ণ আধিপত্য সম্পদ লুটের জন্য ভবিষ্যতে যাতে নতুন কোন শক্তি মুসলিম বিশ্ব থেকে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য ইসরায়েলের সাপোর্ট দিচ্ছে। কিন্তু ইসরায়েলের সাথেও তাদের শত্রুতা আছে, এজন্য তারা ইসরায়েলকেও তার সীমার বাইরে যেতে দিবে না। এটা আমার কাছে, তার কথা হচ্ছে, এটা আমার কাছে মনে হয়, দর্শক বলেছেন, আমার কাছেও একেবারে হুবহু এটাই।
মানে আপনি এই আন্তর্জাতিক কোন সম্পর্কটাকে শুধুমাত্র একটা সম্পর্কের ক্ষেত্রে দেখতে পারবেন না। যে ওর ছেলে, ওর মেয়ে, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। বিষয়টা সেরকম না। এখানে সবাই সবার কাছে ধরা। এ চায় যে অমুকের সাথে সম্পর্ক ভালো রাখি, ও চায় ওর সাথে সম্পর্ক ভালো রাখি, আবার ও চায় যে আমার সাথে সম্পর্ক ভালো আছে, এটা যদি ২ দিন পরে খারাপ হয়ে যায় সেটা যেন না হয়, সেটার জন্য তাকে কোন দিক দিয়ে আটকাবো, আবার ও চায় অমুকের সাথে সম্পর্ক করে তার আশেপাশে যে দেশগুলো আছে সেখান থেকে আমি কি সংগ্রহ করতে পারবো। এই আন্তর্জাতিক সম্পর্কগুলো শুধুমাত্র যে অমুকে আমার বন্ধু ব্যাস আর সব শত্রু, এরকম ভাবে হয় না। যে কারণে আপনি যতগুলো বলেছেন, এটা কনফিউশন না। আপনি হয়তো নিজেকে বলতে পারেন যে আমি কনফিউশন না, এটা হচ্ছে বাস্তবতা। যে জটিল সম্পর্ক, সম্পর্কটা সরল না। যে জাস্ট হচ্ছে অমুকের সাথে অমুকের সম্পর্ক আর অমুকের সাথে অমুকের সম্পর্ক ব্যাস হয়ে গেল, এরকম না। এজন্য ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, আরব দেশগুলো থেকে তার হচ্ছে বিভিন্ন ধরনের যে শুষে নেওয়ার জিনিসগুলোকে নেওয়ার জন্য। আবার আমেরিকার ডিপ স্টেটকে ইসরায়েল সাথে রাখার চেষ্টা করে যে আমি যেন যে কোনো সময় যদি ঝামেলায় পড়ি তারা যেন পোল্টি না মারে। আবার ওই সমস্ত দেশও হচ্ছে ইসরায়েলের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতার সাপোর্ট নেয়। ইসরায়েল আবার ওই সমস্ত দেশের কাছ থেকে বিভিন্ন সহযোগিতার সাপোর্ট নেয়। আবার তাদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব থাকে, একজন আরেকজনকে চাপিয়ে রাখে যে আমার মানে অধীনের বাইরে যেন সে আবার হচ্ছে গিয়ে তারপরে সে যেন আবার বড় ভাই হয়ে আমার উপরে ক্ষমতা না খাটাতে পারে। এটা এটা সবগুলো দেশ চাইবে।